নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হলো ওয়েল্ডিং। অর্থাৎ আজকে আমরা ওয়েল্ডিং নিয়ে আলোচনা করব এবং কী ধরনের ওয়েল্ডিং হয় সেগুলো সম্বন্ধে একটা ধারণা করব। ঠিক আছে, তো আমরা শুরু করি আজকে। প্রথমে জানতে হবে আমাদের হোয়াট ইজ ওয়েল্ডিং। তো ওয়েল্ডিং জিনিসটা কী? তো এখানে দেখো ডেফিনেশন দেওয়া হয়েছে এখানে। ওয়েল্ডিং ইজ এ ফেব্রিকেশন প্রসেস whereby two or major parts are fused together by means of heat, pressure or both, forming a joint as the parts cool. তো ওয়েল্ডিং হলো একটি জোড়া লাগানোর পদ্ধতি যেখানে দুটো এবং তার বেশি পার্টসকে ফিউজ করা হয়। ফিউজ মানে হলো দুটোকে একে অপরের সাথে, দুটো মেটাল যখন একে অপরের সাথে মিশে যায় তখন সেটাকে বলা হয় ফিউজ করা, একে অপরের মধ্যে যখন মিশে যায়। তো সেটাকে হয় হিট নাহলে প্রেশার অথবা দুটোর মাধ্যমে যদি ফিউজ করা হয় তাহলে সেটাকে ফেব্রিকেশন বলে, এবং সেটা ঠান্ডা হওয়ার পর গিয়ে একটা জয়েন্ট তৈরি করে। তো এখানে যেমন ধরো দুটো মেটাল রয়েছে M1 এবং M2। এখানে বলে রাখা ভালো যে ওয়েল্ডিং শুধুমাত্র মেটালের ক্ষেত্রেই হয়, নন মেটালের কিন্তু ওয়েল্ডিং হয় না। সেক্ষেত্রে মেটাল সেম মেটাল হতে পারে অথবা ডিসিমিলার মেটাল হতে পারে, যেমন স্টিলের সাথে স্টিলের হতে পারে। আবার ডিসিমিলারের ক্ষেত্রে স্টিল এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ওয়েল্ডিং হতে পারে, কিন্তু কখনো নন মেটালে ওয়েল্ডিং হবে না। তো এখানে একটা M1 এবং M2 দুটো নেওয়া হয়েছে, দুটো মেটাল আছে, সেটাকে ওয়েল্ডিং করা হবে। সেখানে মাঝখানে আমরা ফিলার মেটাল ইউজও করতে পারি, যেমন ধরো এখানে ডিপ গ্রিন করে দেওয়া আছে, এটা ফিলার মেটাল। তো ফিলার মেটাল ইউজও করতে পারি, আবার নন ফিলার মেটাল ইউজ না করেও আমরা ওয়েল্ডিং করতে পারি। তো M1 M2 এখানে হলো প্যারেন্ট মেটাল, অর্থাৎ যে মেটেরিয়াল দুটোকে আমরা জোড়া দিচ্ছি সেটা হচ্ছে প্যারেন্ট মেটাল, এবং যেটাকে আমরা যার দ্বারা জোড়া দিচ্ছি সেটাকে ফিলার মেটাল বলা হয়। ঠিক আছে, তো জেনারেলি কম থিকনেসের বা সিট মেটালের ক্ষেত্রে উইদাউট ফিলার মেটালে ওয়েল্ডিং করা হয়, কিন্তু যখন একটু হায়ার থিকনেসে যাওয়া হয় তখন কিন্তু ফিলার মেটাল অবশ্যই প্রয়োজন হয়। তো আমরা এবার দেখে নেব কী কী ধরনের ওয়েল্ডিং রয়েছে। ওয়েল্ডিং প্রধানত দু ধরনের, একটা ফিউশন এবং আরেকটা হলো নন ফিউশন ওয়েল্ডিং। ফিউশন ওয়েল্ডিং হলো যখন দুটো মেটাল পার্টসকে তাদের মেল্টিং টেম্পারেচারের উপরে টেম্পারেচার রেজ করে তাদেরকে যখন ওয়েল্ডিং করা হয় তখন সেটাকে বলা হয় ফিউশন ওয়েল্ডিং। এবং যদি টেম্পারেচার তার থেকে নিচেই থাকে তখন সেই প্রসেসকে বলা হয় নন ফিউশন ওয়েল্ডিং। তো ফিউশন ওয়েল্ডিংকে জেনারেলি তিন ভাগে ভাগ করা যায়: গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং এবং কেমিক্যাল ওয়েল্ডিং। তো আমি আগেই বলেছিলাম যে হিটটা যে মিডিয়াম থেকে আমরা পাওয়া যায় সেই হিসাবে আমরা কিন্তু ওয়েল্ডিংয়ের প্রসেসের নামকরণ করে থাকি। যেমন দেখো গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে এর যে হিট সোর্স সেটা হচ্ছে গ্যাস মিক্সচার। সেক্ষেত্রে আমরা অক্সি অ্যাসিটিলিন, এয়ার অ্যাসিটিলিন এবং অক্সি হাইড্রোজেন এই তিনটে টাইপের প্রসেস আমরা ইউজ করে থাকি গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে। আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে আর্ক ওয়েল্ডিং জেনারেলি ইলেকট্রিক আর্কের ক্ষেত্রে থেকে যে টেম্পারেচার হয় বা যে হিট জেনারেট হয় সেটা দিয়ে যে ওয়েল্ডিং করা হয় সেই প্রসেসকে বলে আর্ক ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিংয়ের 5টা টাইপ আছে, যেমন এসি আর্ক ওয়েল্ডিং, ডিসি আর্ক ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং বা জিএমএডব্লিউ, টিগ ওয়েল্ডিং বা টাংস্টেন গ্যাস ওয়েল্ডিং এবং এসএডব্লিউ ওয়েল্ডিং বা সাবমার্জ আর্ক ওয়েল্ডিং, এবং কেমিক্যালের ক্ষেত্রে থার্মিট ওয়েল্ডিং। এবং নন ফিউশনের ক্ষেত্রে কী কী ভাগ আছে, একটা হলো সলিড স্টেট ওয়েল্ডিং, কোল্ড প্রেশার ওয়েল্ডিং, ফ্রিকশন ওয়েল্ডিং, আলট্রাসনিক ওয়েল্ডিং, ডিফিউশন ওয়েল্ডিং অ্যান্ড এক্সপ্লোজিভ ওয়েল্ডিং। আরেকটা আছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের 5টা ভাগ আছে: রেজিস্ট্যান্স স্পট ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স সিম ওয়েল্ডিং, বাট ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং এবং ফ্ল্যাশ ওয়েল্ডিং। তো এর যে ডিফারেন্ট প্রসেসগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলস এর পরের ভিডিওতে আমরা দেখব। ওকে, তো আমরা এখন আপাতত প্রত্যেকটা যে ভাগ আলাদা আলাদা আমরা দেখেছি আগেরবার। যেমন ধরো গ্যাস ওয়েল্ডিং আছে, তো গ্যাস ওয়েল্ডিং একটা যে বেসিক আইডিয়া, বা আর্ক ওয়েল্ডিং, কেমিক্যাল ওয়েল্ডিং, এদের বেসিক আইডিয়াগুলো আমরা এখন একটু দেখে নেব। যেমন এখানে দেখো দেওয়া আছে গ্যাস ওয়েল্ডিং। তো এখানে গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে C2H2 নেওয়া হয়েছে বা অ্যাসিটিলিন এবং অক্সিজেন, এই দুটো গ্যাসের যে মিক্সচার আছে সেই মিক্সচার থেকে আমরা হিটটাকে জেনারেট করছি। এবং এখানে দেখতে পাচ্ছ ফিলার রড দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা ডেফিনেশন দেখে নিই। Gas welding is a welding process that melts and join metals by heating them with a flame caused by the reaction between a fuel gas and oxygen. তো এখানে fuel gas কোনটা আছে, এটা অ্যাসিটিলিন আছে। Oxyacetylene welding is the most commonly used gas welding process because of its high flame temperature. Oxyacetylene welding হলো সবথেকে বেশি প্রচলিত
ওয়েল্ডিং টেকনিক। তার কারণ হচ্ছে এর ফ্লেম টেম্পারেচারটা অনেক বেশি। A flux may be used to deoxidize and cleanse the weld metal. আচ্ছা, এখানে বলে রাখি এটা যে প্রত্যেকটা ওয়েল্ডিং প্রসেসের ক্ষেত্রে যখন বেসিক্যালি ফিউশন ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে, ফিউশন ওয়েল্ডিং যেহেতু তার টেম্পারেচারটা তার মোল্টেন ম্যাটেরিয়ালের মোল্টেন টেম্পারেচারের উপরে চলে যায়, তো সেক্ষেত্রে সেটা যখন দ্রুত সলিডিফিকেশন হতে থাকে তখন কিন্তু সেখানে অক্সাইড জেনারেট হওয়ার সম্ভাবনা থেকে যায়, বা বাতাসে যে বিভিন্ন ধরনের গ্যাস আছে তাদের সঙ্গে রিয়াকশন করে অক্সাইড জেনারেট করে। তার ফলে সেই যে ওয়েল্ড মেটালের যে কেমিস্ট্রি সেটা এফেক্ট হওয়ার চান্স থাকে। তো তার জন্য উপরে কী করা হয়, স্ল্যাগ রেখে দেওয়া হয় যেটা সেই ওয়েল্ড মেটালটাকে প্রোটেক্ট করে, আউটসাইড এনভায়রনমেন্টের সাথে রিয়েক্ট যাতে না করে সেজন্য প্রোটেক্ট করে। তো এই ফ্লাক্সটা এখানে বলা হয়েছে ফ্লাক্স মে বি ইউজ টু ডিঅক্সিডাইজ অ্যান্ড ক্লিনস দ্য ওয়েল্ড মেটাল। ফ্লাক্স ইউজ করা হয় যাতে ওটাকে ডিঅক্সিডাইজ এবং ক্লিন করা যায় ওয়েল্ড মেটালটাকে। 3 ডিফারেন্ট টাইপস অফ ফ্লেম ইন অক্সিঅ্যাসিটাইলিন ওয়েল্ডিং। 3টে আলাদা আলাদা ফ্লেম ইউজ করা হয় অক্সিঅ্যাসিটাইলিন ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে। একটা হলো নিউট্রাল, একটা রিডিউসিং এবং আরেকটি হলো অক্সিডাইজিং। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টর্চ আছে একটা। তো এখানে আমি যে বলেছিলাম প্যারেন্ট মেটাল, সেটাকে বেস মেটালও বলা হয়। বেস মেটাল রয়েছে এখানে, এবং দেখতে পাচ্ছ সলিডিফাইড ওয়েল্ড মেটাল, অর্থাৎ এখানে যে ওয়েল্ডিংটা হচ্ছে যে ফিলার রড থেকে যে হাই টেম্পারেচার জেনারেট করে ফিলার রডটাকে মেল্ট করিয়ে বেস মেটালের ওপরে ওয়েল্ডিংটা করা হচ্ছে। তার উপরে এখানে দেখতে পাচ্ছ প্রোটেকশন এনভেলপটাকে এই জন্যই কাজে লাগে যাতে ওইখানে আউটসাইড এনভায়রনমেন্টের যে গ্যাস সেগুলো যাতে রিয়াকশন ওয়েল্ড মেটালের সাথে না করতে পারে। এবং স্ল্যাগেরও ফাংশন এটাই। স্ল্যাগের আরেকটি ফাংশন হলো ওর যে অ্যাপিয়ারেন্স, ওয়েল্ডিংয়ের অ্যাপিয়ারেন্সটাকে স্মুথ বানানো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ 3 ধরনের ফ্লেম আছে। একটি হলো কার্বোরাইজিং ফ্লেম, নিউট্রাল ফ্লেম এবং অক্সিডাইজিং ফ্লেম। আমরা আগের ভিডিওতে দেখেছি যে 3 ধরনের ফ্লেম আছে, কার্বোরাইজিং ফ্লেম, নিউট্রাল এবং অক্সিডাইজিং। তো এখানে দেখো টেম্পারেচার দেওয়া আছে, কার্বোরাইজিং ফ্লেমের টেম্পারেচার দেওয়া আছে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। ঠিক আছে, তো এটা হলো এর টেম্পারেচার তুলনামূলকভাবে অন্য দুটোর থেকে কম, সব থেকে কম এটা। তো এটাকে দেখতে দেখতে বুঝতে পারছো ইন্টারমিডিয়েট রেডিশ ফ্লেম থাকবে ভেতরে একটা, আর একদম ভেতরে থাকবে যেটা হচ্ছে ইনার হোয়াইটিশ কোন, সেইটার টেম্পারেচার হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং ওপরে থাকবে আউটার ব্লুইশ ফ্লেম থাকবে এটা। ঠিক আছে, তো নিউট্রাল ফ্লেমের ক্ষেত্রে সেই টেম্পারেচারটা চলে যায় 31 ডিগ্রি সেলসিয়াসে, এবং অক্সিডাইজিং ফ্লেমের ক্ষেত্রে 33 ডিগ্রি সেলসিয়াস সেই ফ্লেমের টেম্পারেচার। ওকে, ফাইন। এবার আমরা আর্ক ওয়েল্ডিংয়ের ব্যাপারে জানবো। Arc welding is a welding process that is used to join metal by using electric arc to create enough heat. তো আর্ক ওয়েল্ডিং হলো একটি ওয়েল্ডিং প্রসেস যেখানে মেটালকে জয়েন করতে গেলে আমাদের হিট জেনারেট করার জন্য ইলেকট্রিক আর্ককে ইউজ করা হয়। ঠিক আছে, টু মেল্ট মেটাল অ্যান্ড দ্য মেল্টেড মেটালস হোয়েন কুল রেজাল্ট ইন এ বাইন্ডিং অফ দ্য মেটালস। আচ্ছা, মেটালটা মেল্ট হয়ে গেল, তারপর সেই মেল্টেড মেটাল যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা মেটালসের বাইন্ডিং তৈরি হবে। It is a type of welding that uses a power supply to create an electric arc between a metal stick and base metal. এই ধরনের ওয়েল্ডিং প্রসেসটা কি হচ্ছে না, ইউজ করা হয় দুটো পাওয়ার সাপ্লাইকে, একটাকে পজিটিভ টার্মিনাল এবং একটা নেগেটিভ টার্মিনাল হিসাবে ইউজ করা হয়। এক্ষেত্রে একটা ইলেকট্রোড থাকবে, সেটাকে একটা হয় পজিটিভ না হলে নেগেটিভ টার্মিনালে ইউজ করা হবে, এবং যে বেস মেটাল আছে বা প্যারেন্ট মেটাল যেটাকে আমরা ওয়েল্ডিং করব সেটাকে তার অপোজিট পোলারিটিতে কানেক্ট করা হবে। তাহলে কি হবে, দুটোর মধ্যে একটা গ্যাপ মেনটেন করলে সেখানে আর্ক জেনারেট হবে, এবং সেটাই হবে আমাদের এখানে হিট সোর্স। এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেটাতে দেখতে পাচ্ছ যে একটা এসি এবং ডিসি পাওয়ার সোর্সকে ইউজ করা হয়েছে অ্যাজ এ ওয়েল্ডিং মেশিন। সেখান থেকে ইলেকট্রোড হোল্ডারকে ইলেকট্রোড কেবল থ্রু কানেক্ট করা হয়েছে, এবং ওয়ার্ক পিসকে অন্য টার্মিনাল অর্থাৎ নেগেটিভ অল্টারনেট পোলারিটিতে ইউজ করা হয়েছে বেস মেটালকে। বেসিক প্রিন্সিপালটা আশা করি বোঝা গেছে। তো এরপর আসছি আমরা আর্ক ইলেকট্রিকের যে 5টা মেথড আছে বা 5টা টাইপ আছে সেটাতে জিএমএডব্লিউ, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, এটাকে মিগ ওয়েল্ডিংও বলা হয়। এসএমএডব্লিউ অর্থাৎ সিল্টেড মেটাল আর্ক ওয়েল্ডিং, যেটা বেয়ার
GTAW, গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং বা টিগও বলা হয় এটাকে, টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, SAW বা সাবমার্জ আর্ক ওয়েল্ডিং, FCAW অর্থাৎ ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং। এই 5টা মেথড আছে। তো 5টা মেথডের বেসিক প্রিন্সিপালটা সেম, শুধুমাত্র অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু কিছু চেঞ্জ হয়। যেমন হচ্ছে ফ্লাক্স এবং ইলেকট্রোড টাইপ, এইগুলো অনুযায়ী অ্যাপ্লিকেশন অনুযায়ী যেহেতু চেঞ্জ হয়, সেজন্য 5টা আলাদা আলাদা মেথডের নামকরণ হয়েছে। এটা আমরা ডিটেলসে ডিসকাশন করব অন্য ভিডিওতে। ওকে, এবার আমরা দেখব কেমিক্যাল ওয়েল্ডিং or thermit welding. Thermit welding is a casting cum welding process that involves ignite a mixture of aluminum powder and metal oxide. এই যে মিক্সচার আছে অ্যালুমিনিয়াম পাউডার এবং মেটাল অক্সাইডের, এটাকে বলা হয় থার্মিট। এখানে যে ডায়াগ্রাম আছে সেখানে দেখতে পাচ্ছ থার্মিট মিক্সচার রাখা আছে এখানে। তো এই মিক্সচারটাকে বলা হয় থার্মিট মিক্সচার। তো এদের যে কেমিক্যাল রিয়াকশান হয় তার ফলে হিট জেনারেট হয়, এবং হিট জেনারেট হয় সেখানে মেটালটাকে মোল্টেন মেটাল তৈরি হয় সেখানে। তারপর সেটাকে আমরা একটা ওখানে মোল্ড তৈরি করা থাকে, সেই মোল্ডে আমরা ফেলে দিই। অর্থাৎ কিছুটা কাস্টিং প্রিন্সিপাল এখানে ইউজ করা হয়, সেজন্য বলা হয়েছে কাস্টিং কাম ওয়েল্ডিং প্রসেস। তো কাস্টিং এবং কেমিক্যাল ওয়েল্ডিংয়ের মধ্যে যে বেসিক ডিফারেন্স, সেটা আমরা অন্য ভিডিওতে আমরা অবশ্যই ডিসকাস করব। The resulting superheated metal is then poured at the desired location, forming a weld joint upon solidification. তো সেই যে সুপারহিটেড মেটালটাকে আমরা আমাদের যেখানে দরকার সেখানে আমরা ঢালবো, এবং একটা সলিডিফিকেশন হওয়ার পর এটা একটা জয়েন্ট তৈরি হবে। ঠিক আছে, জেনারেলি এটা যে ওয়েল্ডিংটা করা হয় সেটা হচ্ছে তোমার রেলওয়ে ট্র্যাকে যে ওয়েল্ডিং হয় সেটা থার্মিট ওয়েল্ডিংয়ের মাধ্যমে করা হয়। এটা নিয়ে আমরা প্রত্যেকটা মেথড নিয়ে আমরা ডিসকাস করবো ডিটেলসে পরে। ওকে, আমরা এবার আসছি নন ফিউশন ওয়েল্ডিংয়ে। অলরেডি আমরা ফিউশন ওয়েল্ডিংটাকে কমপ্লিট করেছি, এখন আসছি নন ফিউশন ওয়েল্ডিংয়ে। এখানে প্রথম হচ্ছে সলিড স্টেট ওয়েল্ডিং। Solid state welding process join base material without the metal having to reach melting point temperature. আমি যখন ক্লাসিফিকেশনগুলো বা টাইপসগুলো বলছিলাম তখনই কিন্তু আমি বলেছি যে নন ফিউশন ওয়েল্ডিং হলো যখন ওর যে বেস মেটাল আছে তার যে হিট জেনারেট হবে সেটা বেস মেটালের মেল্টিং টেম্পারেচারের নিচে থাকবে সবসময়, তবেই সেটা সলিড স্টেট ওয়েল্ডিং হবে। সলিড স্টেট ওয়েল্ডিংয়ের যে টাইপগুলো আছে সেটা হচ্ছে ফ্রিকশন ওয়েল্ডিং, কোল্ড প্রেশার ওয়েল্ডিং, আল্ট্রাসনিক ওয়েল্ডিং, ডিফিউশন ওয়েল্ডিং, এক্সপ্লোসিভ ওয়েল্ডিং। নন ফিউশন ওয়েল্ডিং আর একটা টাইপ হলো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, অর্থাৎ ইলেকট্রিক রেজিস্ট্যান্সের ফলে যে হিট জেনারেট হয় সেটাকে কাজে লাগিয়ে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংটাকে করা হয়। এটার বেসিক প্রিন্সিপাল সবগুলোর ক্ষেত্রে একই থাকে, বাট অ্যাপ্লিকেশন অনুযায়ী ডিফারেন্স হয়। ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং ইজ এ ওয়েল্ডিং প্রসেস in which metal parts in contact are permanently joined by hitting them with an electric current, melting the metal at the joint. পার্টিকুলার এই যে দুটো এগুলোকে বলা হয় ইলেকট্রোড। দুটো ইলেকট্রোড যেখানে কন্ট্যাক্ট হবে তার মাঝখানে যে রেজিস্ট্যান্সটা তৈরি হবে, সেই রেজিস্ট্যান্স যেখানে কন্ট্যাক্ট হবে শুধু সেইটুকু জায়গায় ওয়েল্ডিং হবে। এখানে দেখতে পাচ্ছি দুটো প্লেটকে থ্রু আউট ওয়েল্ডিং কিন্তু হচ্ছে না, পার্টিকুলার কোনো একটা স্পট জায়গাটাতে ওর ওয়েল্ডিংটা হবে, কিন্তু এখানে কোনো মেটাল মেল্ট হবে না। তো এর আরও যে প্রসেসগুলো আছে সেগুলো আমরা আপকামিং ভিডিওতে দেখব, যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের যেমন স্পট ওয়েল্ডিং আছে, সিম ওয়েল্ডিং আছে। এই ওয়েল্ডিংগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা সেগুলো কভার করব। আচ্ছা, এবার আমরা একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখব। ওয়েল্ডিংয়ের যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যে কোনো প্রসেসেরই অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ থাকে। প্রথমে অ্যাডভান্টেজগুলো দেখে নেব। জয়েন্টস অফ দ্য এক্সেপশনাল স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অ্যান্ড এফিসিয়েন্সি। এখানে যেহেতু সমস্ত পার্মানেন্ট জয়েন্ট, সেক্ষেত্রে এই জয়েন্টটা অনেক স্ট্রং হয় এবং এর ইন্টিগ্রিটি এবং এফিসিয়েন্সি অনেক বেশি হয়। উইল নট অ্যাক্সিডেন্টালি লুজেন অর ডিসঅ্যাসেম্বলড। অ্যাক্সিডেন্টালি কখনো খুলে যাবে না বা ভেঙে পড়ার চান্স অনেক কম। ওয়াইড ভ্যারাইটি অফ প্রসেস এমবডিমেন্ট। তো এখানে আমাদের অনেকটা জায়গা রয়েছে যে প্রসেসটাকে আমরা আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করার। 3 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেবল টু মেনি ম্যাটেরিয়ালস উইদিন এ ক্লাস। তো এটা হচ্ছে যেমন ধরো একটা জায়গায় আমার স্টিলের অনেকগুলো গ্রেড রয়েছে, তো আমি সমস্ত স্টিলের সেই গ্রেড অনুযায়ী আমি কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারি।
অর্থাৎ ইন এ ক্লাসের উইদিন এ ক্লাস বলা হয়েছে। সেখানে যেমন ধরো স্টেনলেস স্টিলের একটা মেটেরিয়াল আছে, স্টেনলেস স্টিলেরও অনেকগুলো গ্রেড আছে, কার্বন স্টিলেরও অনেকগুলো গ্রেড আছে। তো সেগুলোর মধ্যে আমরা ক্লাসিফিকেশন করে আমরা ইউজ করতে পারি, অ্যাপ্লিকেশন করতে পারি আমরা সেখানে। এখানে ম্যানুয়াল আর অটোমেটিক দুটো অপারেশনই করা যায়। ক্যান বি পোর্টাল ফর ইনডোর আর আউটডোর ইউজ। এটা ইনডোরেও করা যায় এবং বাইরেও করা যায়, অর্থাৎ সাইট ওয়ার্কে বা ইরেকশানে। লিক টাইট জয়েন্ট, কন্টিনিউয়াস ওয়েল্ডের ফলে লিক টাইট জয়েন্ট তৈরি করা যায়, যেটা রিভেট অর বোল্টেডের ক্ষেত্রে সম্ভব না। কস্ট ইজ ইউজুয়ালি রিজনেবল। যে মেন ভাইটাল যেটা যে কোনো কাজের ক্ষেত্রে কস্টিংটা রিজনেবল আছে, তো সেই ক্ষেত্রে অনেকটা করা সুবিধা আমাদের। কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে? ইম্পসিবল টু ডিসঅ্যাসেম্বল জয়েন্ট উইদাউট ডিস্ট্রয়িং ডিটেল পার্ট। তো এখানে কি আছে, আমরা প্রথমে যখন অ্যাসেম্বলি করে নিলাম ঠিক আছে, বাট ডিসঅ্যাসেম্বল করাটা কিন্তু একটা খুব ঝামেলার কাজ। কারণ এখানে পুরো পার্টটাকে তাহলে আমাকে ভেঙে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, তবেই আমরা গিয়ে এটাকে ডিসঅ্যাসেম্বল করতে পারবো। যেমন বোল্টিংয়ের ক্ষেত্রে আমরা ইজিলি এটাকে নিয়ে নিতে পারি, খুলে ফেলতে পারি, সেটা তত সহজে কিন্তু আমরা এটাকে খুলে ফেলতে পারবো না। আর সেখানে কাটলেও অনেক রকম প্রবলেম আসে। হিট অফ ওয়েল্ডিং ডিগ্রেডস বেস্ট প্রপার্টিস। এটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা যে ওয়েল্ডিংয়ে হিট ইনপুট হচ্ছে একটা মেটেরিয়ালের মধ্যে, তো তার মাইক্রোস্ট্রাকচার অনেক রকম চেঞ্জ হচ্ছে। সেটা যখন, যেহেতু আমরা ফিউশন ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মেটেরিয়াল মেল্ট হয়ে যাচ্ছে, মেল্ট হওয়ার পর আবার ডিসলিডিফিকেশন হওয়ার সময় ওর মাইক্রোস্ট্রাকচারে যে চেঞ্জ হচ্ছে, তার ফলে ওর প্রপার্টিসের উপরেও কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। 3 নম্বর হচ্ছে আনব্যালেন্সড হিট ইনপুট লিড টু ডিস্টরশন রেসিডুয়াল স্ট্রেসেস। আচ্ছা, ওখানে হিট ইনপুট যেটা হচ্ছে সেটা আনব্যালেন্সড ওয়েতে যখন হিট ইনপুট হয়, তখন তার মধ্যে ডিস্টরশন আসে। স্ট্রাকচার বেঁকে যায়, অনেক জায়গায় স্ট্রাকচার অনেক রকম ডিস্টরশন হয়। লংগিটিউডাল ডিস্টরশন হয়, ক্রস ওয়াইজ ডিস্টরশন হয়, বা টুইস্ট হয়ে যেতে পারে। এবং তার মধ্যে সেই মেটেরিয়ালের মধ্যে একটা রেসিডুয়াল স্ট্রেস তৈরি হয়, যেটা সেই স্ট্রাকচারের জন্য কিন্তু ঠিক না। সেগুলোকে রিলিজ করার বা রিমুভ করার অনেক রকম প্রসেস আছে, তো সেগুলো করতে হয়, কিন্তু এটা আলটিমেটলি একটা ডিসঅ্যাডভান্টেজ। রিকোয়ার্স কনসিডারেবল অপারেটর স্কিল। এখানে একজন ওয়েল্ডারকে ওয়েল্ডিংয়ের ক্রিটিক্যালিটির উপর ডিপেন্ড করে তার স্কিলটাকে কিন্তু খুব বেশি প্রয়োজন হয়। স্কিলের উপরেই ডিপেন্ড করছে সেখানে কেমন ওয়েল্ডিং হবে, অবশ্যই সেখানে অপারেটর স্কিলটা খুব ইম্পর্ট্যান্ট। এবং কিছু কিছু জায়গা আছে যেখানে 5 নম্বর পয়েন্টে যেমন দিয়েছে, ক্যান বি এক্সপেন্সিভ। অবশ্যই ক্যান বি এক্সপেন্সিভ। কিছু কিছু জায়গায় আমাদের অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়, যেমন ওয়েল্ডিং হওয়ার পর আমাকে সেখানে তার আগে থেকে সেখানে হিট ট্রিট করা বা এজ প্রিপারেশন শুরু করা, এবং ওয়েল্ডিং হওয়ার পরেও সেখানে হিট ট্রিটমেন্ট করা। তো এইগুলোতে, এই অ্যারেঞ্জমেন্টগুলোতে অনেকটা কস্টলি হতে পারে এই ক্ষেত্রে। 6 নম্বর হচ্ছে ক্যাপিটাল ইকুইপমেন্ট ক্যান বি এক্সপেন্সিভ। তো এর মধ্যে ওয়েল্ডিং করতে গেলে, যেমন বোল্টিংয়ের ক্ষেত্রে আমার কিছুই দরকার পড়ে না, একটা বোল্ট দরকার, নাট দরকার, স্প্যানার দরকার, ব্যাস। কিন্তু ওয়েল্ডিং করতে গেলে আমার প্রথমত ওয়েল্ডিংয়ের অ্যারেঞ্জমেন্ট দরকার, এবং সেই যে ওয়েল্ডিং হবে যে জয়েন্টে, সেই জয়েন্টটাকে প্রিপেয়ার করার জন্য এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট দরকার, এবং ওয়েল্ডিং হওয়ার পর সেখানে হিট ট্রিট করার জন্য তার জন্য এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট দরকার। এখানে অনেক ক্যাপিটাল ইকুইপমেন্ট প্রয়োজন হয়, যার ক্ষেত্রে সেটা কিন্তু এক্সপেন্সিভ হতে পারে। তো আজ আমাদের আমরা এই পর্যন্তই রাখছি আজকের ক্লাস। নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটা টপিক যেহেতুগুলো আমরা ক্লাসিফিকেশান দেখেছি তাদের উপর ডিটেলে ডিসকাশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।